সময় উপযোগী কিন্তু বাস্তবসম্মত নয়। বাস্তবসম্মত নয় এই কারণে যে আপনি এই ধরনের কাজ করতে পারলে খুবই ভালো হবে, কিন্তু আপনার কি সেই সামর্থ্য আছে কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে। যে কথাটা ওখানে বলেছেন উনি, মিস্টার মাহাদি আমিন, ওনার কথা থেকে এটুকু বোঝা যায় যদি সারা দেশে সকলের জন্য ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করেছেন, সেটা উনি পারবেন না ভাই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যা দেখেছি এ পর্যন্ত গত কয়েক বছরে। আর আপনি যে 3টা দেশের উদাহরণ দিলেন, আমি আপনার অবগতির জন্য জানাই, আপনি আরেকবার চেক করে দেখতে পারেন, গুগলে চেক করলে পাবেন, কোনো সমস্যা নেই। এই 3টা দেশের কোনোটাতেই ফ্রি ইন্টারনেট নাই। উগান্ডা এবং কেনিয়ায় কিছু কিছু শপিং মলে ইন্টারনেট ফ্রি আছে, কিছু কিছু রেস্টুরেন্টে আছে। এরকম রেস্টুরেন্টে ফ্রি ইন্টারনেট তো আমাদের দেশেও আছে। এটা ওই রেস্টুরেন্টগুলো অথবা শপিং মলগুলো তাদের ব্যবসায়িক স্বার্থে এটা করে থাকে, যাতে নাকি লোক বেশি বেশি ওখানে যায়। কিন্তু মোটের উপর ফ্রি ইন্টারনেট নাই ওই দেশে। যাই হোক, আমি পরে মন্তব্যে যাচ্ছি। শিমুল যশোর লিখেছেন, বাংলাদেশের মানুষ দেশকে নয় দলকে ভালোবাসে, এটাই বাস্তব। আগামীতে যে সরকার গঠন করবে সে এই দেশ চালাতে পারবে না। ইউনূস সরকার দেশের অর্থনীতি এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে মিনিমাম 5 বছর লেগে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে দল ক্ষমতায় আসবে সেই দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। 3 মাসের মধ্যে নির্বাচন হলে আজ এই পরিণতি দেখতে হতো না। কি হবে এই দেশটির উপায়? শিমুল সাহেব, আমি আপনার সঙ্গে একদমই একমত। এই নির্বাচনটা যদি টেনে টেনে 1.5 বছর পর্যন্ত নিয়ে না আসা হতো, তাহলে নতুন একটা রাজনৈতিক দল এসে দেশটাকে গড়তে পারত। এই 1.5 বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের অযোগ্যতা দিয়ে এই দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, নতুন যে সরকার দায়িত্ব নেবে তারা এসে বিপদে পড়বে। মনসুর আবু লিখেছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। বিএনপি ফাঁদে পড়ে গেছে। তাদের উচিত ছিল কেয়ারটেকার সরকারের দাবি করা। বর্তমান সরকারের প্রধান কাজ ছিল কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা। আবারও বর্তমান এবং পরবর্তী নিরপেক্ষ নির্বাচনের আশঙ্কা থেকে গেল। আশঙ্কা নয়, কেয়ারটেকার সরকার ব্যতীত নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিএনপি কেন বুঝলো না এটা ইসলামী দলের সরকার? ইমরুল লিখেছেন, 25 থেকে 30% ভোট পড়বে, এর চেয়ে বেশি হবে না, কারণ মানুষের মধ্যে ভোটের আকর্ষণই নাই। রেজাউল করিম লিখেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না, তাই লোকজনের আগ্রহ নেই। এটা কিন্তু একটা কারণ হতে পারে আসলে। মুজাম্মেল হক লিখেছেন, এই নির্বাচনে জামাত পাশ করবে এবং সরকার গঠন করবে, এবং এই ফলাফল বিএনপি মেনে নেবে না। পরবর্তীতে দেশে একটি গৃহযুদ্ধ হবে। এটাও কিন্তু আমি একদম উড়িয়ে দিচ্ছি না। জসিম ভুইয়া লিখেছেন, আমি ঢাকা থেকে চট্টগ্রাম গেছি ইদানিং এবং ঢাকা থেকে পটুয়াখালী গেছি শুক্রবার শনিবার, কিন্তু কোথাও কোনো উৎসাহ উদ্দীপনা দেখিনি। মানুষের তেমন আগ্রহ নাই এই নির্বাচনে। মিল্লা আব্দুল খাউম লিখেছেন, মানুষ ভোট দিতে আসতে চায় না, কারণ ভোট দিয়ে সাধারণ মানুষের কোনো উপকার হয় না। যে ক্ষমতায় আসে সেই লুটপাট করে খায়। রিয়াদ লিখেছেন, জনাব আসসালামু আলাইকুম, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আওয়ামী লীগের সাধারণ সমর্থক থেকে শুরু করে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। যদি কেউ ভোট কেন্দ্রে না যায় সে আওয়ামী লীগের দোসর এবং তাকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এরকম কথা আমিও শুনেছি, এবং যদি এটা সত্য হয়ে থাকে আমি মনে করি এটা খুবই একটা খারাপ কাজ হচ্ছে। মানুষের যেমন যাকে ইচ্ছে তাকে ভোট দেওয়ার অধিকার আছে, মানুষ যদি ভোট না দেয় এটাও কিন্তু তার অধিকারের মধ্যেই পড়ে। ইসমাইল হোসেন লিখেছেন, নির্বাচন দিয়ে জনগণ কি করবে? দেশে নেই গণতন্ত্র, নেই মানবতা, নেই বাক স্বাধীনতা, নেই আইনের শাসন। বিগত 17 মাস যাবৎ চলছে মব, সন্ত্রাস ও জঙ্গিদের শাসন। সাধারণ মানুষ আজ ভীত সন্ত্রস্ত। ভোট নিয়ে মানুষ ভাবছে না, মানুষ শান্তি নিয়ে ভাবছে। শাহানা বেগম লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি থাকি ঢাকায়, কিন্তু আমি যখন বাড়িতে ফোন দিই আমার ভাইয়া ভাবি বলে যে নির্বাচনের খবর কি। ওনারাও জানে না যে নির্বাচন আদৌ হবে কিনা। আর একটা রিকোয়েস্ট স্যার, আনিস আলমগীর স্যারের জামিনের বিষয় নিয়ে একটু কথা বলবেন। সোশ্যাল মিডিয়াতে দেখেছি আদালতে নিয়ে যাওয়ার সময় উনি বলে কান্নাকাটি করেছে। না ভাই, এটা ঠিক না, উনি কান্নাকাটি করেছে বলে আমি শুনিনি, বরঞ্চ আমি জানি যে উনি খুবই শক্ত আছেন। গাজী তারিক লিখেছেন, বর্তমান সরকার বিএনপির মাথায় হাত রেখে মনে প্রাণে চেষ্টা করছে জামাত এনসিপিকে যে কোনো মূল্যে ক্ষমতায় আনার। বিষয়টি বিএনপি কতটুকু বুঝে আমি জানি না। ধন্যবাদ আপনাকে। ইশরাত
ফাহিমা কথা লিখেছেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে একই দিনে সংসদ নির্বাচন এবং জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। তখন কোটি কোটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নিতে আসবে। তখন গোপনে ইঞ্জিনিয়ারিং করা অসম্ভব হয়ে পড়ে। বর্তমানে দেশের সব রাজনৈতিক দল প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে এবং বিদেশি পর্যবেক্ষকরাও মাঠে রয়েছে। এ ধরনের কঠোর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নজরদারিতে কোনো গোপন ইঞ্জিনিয়ারিং সম্ভব নয়। ভাই, আপনার এই চিন্তা বাস্তবে পরিণত হোক এই প্রত্যাশা করি। রাকিবুল শুভ লিখেছেন, নির্বাচন না হওয়ার সম্ভাবনা 80 থেকে 90% এবং 7 থেকে 8 তারিখের মধ্যে বিএনপি নির্বাচন বয়কট করার সম্ভাবনা রয়েছে। ভাই শুভ সাহেব, আপনি এরকম সম্ভাবনা কোথায়, কিসের উপর ভিত্তি করে বললেন? একটু ডিটেল বললে আমরা উপকৃত হতাম। কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না যে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা আছে এবং বিএনপি নির্বাচন বর্জন করবে, এটাও আমার কাছে মনে হয় না। এডি রাজ্জাক লিখেছেন, নির্বাচন নয়, ইউনূস ডাক্তারের আগ্রহ গণভোট, অথচ এই গণভোট শব্দটি সংবিধানেই নেই। রাজ্জাক সাহেব, আপনি ঠিকই বলেছেন, আসলেই গণভোট কিন্তু সংবিধানে নেই এবং এটা সম্পূর্ণভাবে বেআইনিভাবে আমি মনে করি চাপিয়ে দেওয়া হচ্ছে। হারুন রশিদ লিখেছেন, শিবির এবং এনসিপি যে ধরনের মব কালচার প্রচলন করেছে, এই জন্য জনগণের মধ্যে ভয় কাজ করছে। বিশ্ববিদ্যালয় নির্বাচন ব্যবস্থাকে যে ধরনের কলুষিত করার চেষ্টা হয়েছে, ঠিক জাতীয় নির্বাচন এর চেয়ে বেশি হতে পারে। হ্যাঁ, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। রমজান আলী লিখেছেন, মাসুদ ভাই, আমি বহুদিন লিখেছি, এদেশের নির্বাচন ততদিন সুষ্ঠু হবে না যতদিন সাধারণ মানুষ জাতীয় রাজনীতির নামে দলীয়করণ থেকে দূরে না সরবে। প্রার্থী ভালো মন্দ যাচাই না করে মার্কায় ভোট দেয়, এটাই জাতির জন্য অভিশাপ। শফিকুল ইসলাম শুভ লিখেছেন, মাসুদ কামাল ভাই, এই নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়বে 35 থেকে 40%। আমি এই জন্যই বলছি, আমাদের কোম্পানিতে প্রায় 10,000 লোক আছে, তাদের সাথে আমি কথা বলেছি, মনে হয় 1,000 লোকও যাবে না ভোট দিতে। এতে একটা মোটামুটি জরিপ হয়ে যায় বলে আমি মনে করি। মোহাম্মদ জয়নাল লিখেছেন, শেখ হাসিনার আমলে ডামি নির্বাচন বা কারচুপি নির্বাচন হলেও নির্বাচনের একটা আমেজ থাকতো, কিন্তু এবারে নির্বাচনে কোনো আমেজ নেই। আমার মনে হয় এই নির্বাচন ম্যাটিকুলার ডিজাইনের নির্বাচন। মোহাম্মদ নীল চৌধুরী লিখেছেন, আমাদের এলাকায় ময়মনসিংহ অঞ্চলে নির্বাচনের কোনো আমেজ নেই। নির্বাচন হচ্ছে, যদি অনলাইনে না থাকতাম তাহলে বুঝতেই পারতাম না নির্বাচন শুধু অনলাইনেই। দেখুন, এগুলি কিন্তু আসলে নির্বাচন নিয়ে মানুষের সার্বিকভাবে মতামত, এবং এই মতামতগুলিকে আপনি কিন্তু উড়িয়ে দিতে পারবেন না। আসলে নির্বাচন কতটুকু মানুষের মধ্যে দাগ ফেলতে পেরেছে, মানুষের মধ্যে কতটুকু উৎসাহ জন্ম দিতে পেরেছে, এটা নিয়ে কিন্তু আমি আমার বিভিন্ন কন্টেন্টে এরই মধ্যে বহুবার সন্দেহ প্রকাশ করেছি। ইয়াসিন লিখেছেন, একটা ভোট দিব, একজন সংসদে যাবে, যারা সংসদে যায় তারা কি আর ভালো মানুষ? তাই আমি ভোট কেন্দ্রেই যাব না। মানে ইয়াসিন সাহেবের আসলে নির্বাচন নিয়েই এক ধরনের বীতশ্রদ্ধ মনোভাব তার মধ্যে কাজ করছে। বখতিয়ার আহমেদ রানা লিখেছেন, এই নির্বাচন হলেও পাতানো নির্বাচন হবে, পার্লামেন্ট হবে ঝুলন্ত, যা আমাদের দেশের জন্য হবে বিপজ্জনক। 2.5 বছরের মধ্যে আবার নির্বাচন হবে। এটাও কিন্তু একটা ভয়ঙ্কর কথা। যদি 2.5 বছরের মধ্যে আবার নির্বাচন হয়, একটা নির্বাচন হতে প্রায় 1.5-2 হাজার কোটি টাকা খরচ হয়। তো এত খরচ কি আমাদের মতো দেশের জন্য করা কতটুকু আপনার সুবিধাজনক হবে, আরামদায়ক হবে, এটাও কিন্তু একটা চিন্তার বিষয় আছে। মোহাম্মদ জুলহাস লিখেছেন, আসলে এটাই শেষ মন্তব্য। এই মন্তব্যটা একটু নির্বাচনের বিষয় না, একটু নির্বাচনের বাইরের একটা বিষয় নিয়ে উনি মন্তব্য করেছেন এবং এটাকে গুরুত্ব বিবেচনা করে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মোহাম্মদ জুলহাস লিখেছেন, মাসুদ ভাই, সালাম নেবেন। আপনার প্রত্যেকটি আলোচনা এমন মনোযোগ সহকারে দেখি, আপনার তথ্যভিত্তিক আলোচনা আমি গর্ব করি এবং আপনার নিকট থেকে অনেক কিছু শেখার আছে, সেটা জনগণের আছে, দেশেরও আছে। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি সম্মিলিত 5 ব্যাংক নিয়ে একটা ভিডিও বানান, যাতে 75 লক্ষ পরিবারের একটু একটু উপকার হয়। সবাই আপনার জন্য দোয়া করবে। যে গভর্নরের হয়ে গেছেন যে বেশিরভাগ মন্তব্য পজিটিভ, এবং অনেকে যেটা বলেছেন যে আপনি কি বলেন, বর্তমান জমানার তুলনায় 11 যে জমানা সেটা ছিল রীতিমতো জান্নাতি জমানা। এই কারণে তিনি আপ্লুত হয়ে এই আমি যে টপিক নিয়ে করছি সেই টপিকটা নিয়ে তিনি আলাদা আর একটা কন্টেন্ট তৈরি করেছিলেন, সেটাও লক্ষ লক্ষ মানুষ দেখেছে। তো আমি
তার সেই পুরো কন্টেন্টটি শুনিনি। আমি সাধারণত এগুলো শুনি না এই কারণে যে শুধু হেডলাইনে তিনি যে বিষয়টি মেনশন করেছেন সেই বিষয়টিগুলো নিয়ে যদি আমি ইন ডিটেইলস তার বক্তব্য শুনি তাহলে আই মাস্ট বি বায়াসড বাই হিজ থিঙ্কিং। কিন্তু আমি যে কাজটি করি সেটি হলো যে আমি সবসময় আমার নিজস্ব মতামত ব্যক্ত করি যাতে অন্য কারোর সঙ্গে আমার মতামত মিলে না এবং ভিন্ন মত হয়। আর সেটা না হলে তো দর্শক শুধু খুঁজতে থাকে যে এই ধরনের ভিডিও কোথায় কোথায় আছে। তো খুঁজতে গিয়ে দেখে যে মিস্টার রনি কোথাও নকল করেছেন, কারো কথা বলেছেন, তাহলে আপনাদের হয়তো আমার ব্যাপারে আগ্রহ থাকবে না। যাক, ভূমিকা বাদ দিয়ে আসল কথায় আসি। আমরা সবাই ত্যক্ত বিরক্ত, ভীষণ রকম ত্যক্ত বিরক্ত এবং ২০০১ সন থেকে আজ অবধি যে ২৪ বছরের বা ২৫ বছরের বিভিন্ন শাসন প্রণালী ধরেন, সেই শাসন প্রণালীতে আমরা বিচার বিভাগ দেখেছি, কীভাবে বিচারক নিয়োগ হয়, দুর্নীতি দমন কমিশন দেখেছি, তারপর সরকারি কর্মকর্তাদের দেখেছি, নিম্ন আদালত দেখেছি, এরপরে রাজনীতির যে পলিটিক্যাল টাউট বাটপার যারা আছেন তাদের দুর্বৃত্তপনা দেখেছি, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মানে দুর্নীতির স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপ, এরা চাউল চুরি থেকে শুরু করে মানে সংসদের ক্যান্টিনের যে খাবার দাবার, সেই খাবার দাবার পর্যন্ত তারা চুরি করেছে এই গত ২৫ বছরে। তারপর যেগুলো দুর্নীতিতে রীতিমতো মাইলস্টোন স্থাপন করেছে, যেমন ধরেন আওয়ামী লীগ জামানতে রূপপুর পারমাণবিক কেন্দ্রে বালিশ কাণ্ড, মানে একটা বালিশ নিচ থেকে চারতলায় তুলতে ৪,০০০ টাকা বা ৩,০০০ টাকা লাগে, হোয়াট এভার মেবি। এই কথা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না, বিশ্বাস করেন। কিংবা ধরুন পরিমাণে অল্প, বাট বিএনপি জমানাতে ইলেকট্রিক পোল যে কোম্পানি খাম্বা, সেই খাম্বাকে নিয়ে যে দুর্নীতিগুলো হয়েছে, বিএনপি বলছে যে আমাদের আপনজনের যে কোম্পানি তারা খুব অল্প ব্যবসা করেছে, বেশিরভাগ ব্যবসা করেছে আওয়ামী লীগের দোসর জেমকন গ্রুপ, অর্থাৎ কাজী শাহেদ আহমেদ, সেই তার কোম্পানি ছিল জেমকন গ্রুপ। তো সেই জেমকন গ্রুপ করেছে 80% কাজ, কিন্তু সেই কাজী শাহেদ আহমেদ আওয়ামী লীগের দোসর ছিলেন, তার ছেলে আওয়ামী লীগের এমপি ছিলেন, তাদের বদনাম হয়নি। আর গিয়াসউদ্দিন আল মামুন তারেক রহমান সাহেবের বন্ধু ছিলেন, তিনি মাত্র 20% ব্যবসা করেছেন। আর এখন বাস্তবতা হলো গিয়াসউদ্দিন মামুনের সাহেবের সঙ্গে তারেক রহমান সাহেবের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। কেউ যদি প্রমাণ করতে পারে, বিএনপি বলে যে আমরা হাত কেটে ফেলবো। তো সেখানে সেই খাম্বা নিয়ে কী অবস্থা তৈরি হচ্ছে। কিন্তু হোয়াট এভার মেবি, এই ছিল অমানবিক। সারা বাংলাদেশের টোটাল তখন ৩,৫০০-এর মতো মেগাওয়াট, কল্পনা করতে পারেন এখন এক একটা বিদ্যুৎ কেন্দ্র ৩,৫০০, আর তখন বিএনপি জমানাতে সারা বাংলাদেশে ৩,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প ছিল। তো সেই ৩,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে জাতীয় গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বিএনপি তার ৫ বছরে যোগ করতে পারেনি, কিন্তু লক্ষ লক্ষ বিদ্যুতের খাম্বা বিভিন্ন জায়গাতে বসিয়ে দিয়েছে, না তার না কোনো কিছু, কেবলমাত্র টাকা কামানোর জন্য। এখন তো ধরেন উন্নয়ন প্রকল্প শেখ হাসিনার জামানাতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হয়েছে, বিদেশ থেকে ঋণ এসেছে, আমাদের জাতীয় আয় বেড়েছিল ইত্যাদি সব কিছু। তো যার ফলে দুই হাতে উন্নয়ন হয়েছে, দুই হাতে দুর্নীতি হয়েছে। কিন্তু বিএনপির জমানাতে ইকোনমি খুব ছোট ছিল। তো ছোট্ট একটা ইকোনমি, একজন ধরেন একটা মুরগি সে ২টা ডিম পাড়ে, আপনি যদি ২টা ডিমই চুরি করে নিয়ে যান কী অবস্থা হবে। তো সেক্ষেত্রে আমরা যখন ২০০৯ সনে ক্ষমতায় আসলাম, আসার পর দুর্নীতির যে কতগুলো চিত্র আমার সামনে আসলো। যেমন যোগাযোগ মন্ত্রণালয়ে আমি সংসদীয় কমিটিতে ছিলাম, প্রথম আমার কাছে যে ফাইলটি এলো সেই ফাইলটি ছিল এই যে হানি ফ্লাইওভার। আপনার অবাক হবে যে এই হানি ফ্লাইওভারটা প্রায় ১ বছর যাবৎ ঘুরছে বিএনপির জমানাতে। কেন ঘুরেছে? ওখানে আসলে কমিশনটা সেটেল হয়নি। মন্ত্রী যিনি দায়িত্বে ছিলেন তিনি কমিশন চেয়েছেন, আবার তিনি সেই কমিশন মানে ভবনের নাম করে তিনি কমিশন নিতেন, নাজমুল হুদা সাহেব। এবং এটা আমার কাছে মানে একেবারে, আমি গিয়াসউদ্দিন আল মামুন নিজে বলেছেন যে ভাই কী বলবো, যে এই লোকটা কী করতেন, এই সিএনজির নামে বিভিন্ন নামে যোগাযোগ মন্ত্রণালয় থেকে তিনি ঘুষ কালেকশন করতেন ১০০ টাকা, নিজে রাখতেন ১০ টাকা আমাদেরকে দিতেন, নিজে রাখতেন ৯০ টাকা আমাদেরকে দিতেন ১০ টাকা, আর সেই ১০ টাকা নিয়ে আমরা বদনামের মধ্যে পড়েছি। এটা বাস্তবতা। তো এই যে ঘুষ নিয়ে ধাক্কাধাক্কি করার কারণে হানি ফ্লাইওভার হয়নি। আওয়ামী লীগ করলো কি, ১ সপ্তাহের মধ্যে ক্ষমতায় আসার মানে যখন তারা সরকার চালু করলো ১ সপ্তাহের মধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিল, তারপর
সেই সিদ্ধান্ত নিয়ে তারা সেটা বাস্তবায়ন করে ফেললো। আচ্ছা, দ্বিতীয় আর একটা প্রকল্প দেখেন, শেষ বছরে গিয়ে ওই যে হোটেল রেডিসনের সামনে যে ফ্লাইওভারটা, বড় ফ্লাইওভারটা, এটা বিএনপি করতে পারেনি ওই ঘুষ লেনদেনের কারণে, যোগাযোগ মন্ত্রণালয়ের। সেটা আওয়ামী লীগ এসে 1 মাসের মধ্যে করে ফেললো। এরপরে যেটা মহাখালী ফ্লাইওভার, আপনাদের মনে আছে সেই মহাখালী ফ্লাইওভারের যেই তখন প্রকৌশলী ছিলেন কামরুল হাসান সাহেব, এলজিডিসির বিখ্যাত প্রকৌশলী, তার সঙ্গে সেই যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার কী ধাক্কা দেখি মারামারি, টেরিবল অবস্থা। তিনি প্রকল্প অনুমোদন দেবেন, এর কারণ হলো এটার কোয়ালিটি মেনটেন হয়নি, বিয়ারিংগুলো লাগানো হয়নি, কাজে এটা উদ্বোধন করা যাবে না, আর উদ্বোধন না করা পর্যন্ত বিল দিতে পারছে না। তো এইরকম ছিল দুর্নীতি, ছোট পরিসর, কিন্তু সেই ছোট পরিসরে মারাত্মক দুর্নীতি। ব্যবসায়ীদের মধ্যে ধরেন ওই জমানাতে 2001 থেকে 2000 যাকে বলে 6 পর্যন্ত অতটা মানে বাংলাদেশের এখনো যে ব্যবসা বাণিজ্য মানে এসালাম তৈরি হয়নি, কিন্তু যা তৈরি হয়েছিল ওই জমানাতে তারা পুরো বাংলাদেশকে গাং করে দিয়েছে। যেখানে যতটুকু করা সম্ভব এক্সট্রিম পর্যায়ে, অর্থাৎ 2001 থেকে 2006 পর্যন্ত যে এক্সট্রিম লেভেলে সর্বস্তরে ব্যবসায়ীরা, আমলারা, কামলারা এক্সট্রিম লেভেলে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির প্রেক্ষিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে সার্টিফিকেট দিয়েছে, ওই সার্টিফিকেট কিয়ামত পর্যন্ত বিএনপি কখনো অ্যাভয়েড করতে পারবে না। তো যেটা বলছিলাম যে সেই ধাক্কার উপরে গিয়ে যখন 1/11 এলো, সবাই 1/11-এর সময় মনে করেছিল ঈদের চাঁদ এসেছে, খুশির বন্যা বয়ে গেছে, রাস্তাঘাটে টাকার বস্তা পড়ে থাকছে, কেউ রাস্তাঘাটে টাকা ধরেনি। তারপর বাড়ি গাড়ি সব কিছু ফেলে লোকজন পালিয়েছে, এবং দুর্নীতিবাজরা আমার জানা মতে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে না, তারও আগে এই বাংলায় যেদিন থেকে ধরেন ইশাখার রাজত্ব, মুশাখার রাজত্ব, শায়েস্তা খানের রাজত্ব, মীর জুমলার রাজত্ব, তারপরে আলীবর্দী খাঁর রাজত্ব, আলীবর্দী খাঁর আগে মুর্শিদ কুলি খাঁর রাজত্ব, এগুলো খুবই রিমার্কেবল। তার অসাধারণ একটি বলে রাজত্ব তৈরি করেছে। আল্লাউদ্দিন হোসেন শাহের রাজত্ব, নুরশাহ শাহের রাজত্ব, পরাগল খান, ছুটি খানের রাজত্ব, অসাধারণ তারা একটা লিগেসি তৈরি করেছে। কিন্তু 11 সময় আমাদের সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন যেভাবে দুর্নীতিবাজদেরকে কাফন তৈরি করে দিয়েছিল, স্বয়ং খালেদা জিয়া তার আয়কর ফাইল তিনি অ্যামেন্ডমেন্ট করতে বাধ্য হয়েছেন, টাকা জমা দিতে বাধ্য হয়েছেন, যে সরকার যে ইন্ডিমেন্টারি দিয়েছিল যে এই সময়টাতে যদি তোমরা সেই তোমাদের কালো টাকা সাদা করো, সেই কালো টাকা সাদা করার জন্য এতটা ভয় যে বেগম খালেদা জিয়া স্বয়ং নিজে এবং সাইফুর রহমান সাহেব নিজে তাদের কালো টাকা সাদা করেছিলেন। কল্পনা করতে পারেন, বাংলাদেশের সবচেয়ে বড় অর্থমন্ত্রী, দীর্ঘকালীন অর্থমন্ত্রী, তার ফাইলে তিনি কালো টাকা সাদা করেছিলেন। যে তালিকা তৈরি করা হয়েছিল 1/11-এর সময়, ব্যবসায়ীরা ভয়ে থরথর করে কেঁপেছিল। 1/11-এর সময় প্রকাশ্যে ঘুষ নেবে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কোনো একটা মামলা পড়ে থাকবে, কোনো একজন বিচারক মামলা রায় দেবেন না, ভয়ে মব হবে বাংলাদেশে, এটা কল্পনাই করা যায় না। সেই জিনিসগুলো হয়েছিল। এখন মানুষ এত বছর পরে 25 বছরের যে রাজনীতি বা তার আগের সেই 11 যে সময় হয়েছে তার আগের 26 বছরের রাজনীতি, 26 না আরও বেশি, 30 বছরের রাজনীতি, যদি 2006 সন ধরেন, তো 2006 সন 1971 থেকে 25 বছর, সেই 25 বছরের যে রাজনীতি সকলে 50 বছর, সেই 50 বছরের ইতিহাসে যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা মনে না করেন, তাহলে উন্নয়ন হয়তো হয়নি, অর্থনীতির যে চাকা ওটা পিছিয়ে পড়েছিল, কিন্তু সামাজিক যে অবক্ষয় এটি রোধ হয়েছিল, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, মানুষের মনে স্বস্তি ফিরে এসেছিল, মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে প্রশাসনের উপর নির্ভর করতে পারত, প্রশাসন তাকে সহযোগিতা করত, সেনাবাহিনীর উপরে মানুষের আস্থা ফিরে এসেছিল, কোনো সন্দেহ নেই। বাংলাদেশ আর্মি যদি কখনো দেশপ্রেমিক হয়ে থাকে সেটা 11 সময় হয়েছিল, কিন্তু এরশাদ জামানাতে আর্মি দেশপ্রেমিক হয়নি, এর সাথে তাবেদার ছিল। শেখ হাসিনার জামানাতে আর্মিকে কোনো অবস্থায় আপনি দেশপ্রেমিক বলতে পারবেন না। আর্মির যে সমস্ত কর্মকর্তারা আওয়ামী লীগের দোসর ছিলেন, তারা আর্মির সুনাম সুখ্যাতি নষ্ট করেছিল। আর্মির জীবনে তিনটে ইভেন্ট। একটা ইভেন্ট ছিল
71 মুক্তিযুদ্ধ, তারা রিভোল্ট করেছিল। দ্বিতীয় ছিল যে 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের মধ্যে নানা টারমাটাইল হওয়ার পরে তারা খুনিদের পক্ষ অবলম্বন করেনি, তারা রুখে দাঁড়িয়েছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে 7ই নভেম্বর তারা ঘটিয়েছিল। এটা তাদের দ্বিতীয় লিগেছি। আর থার্ড লিগেছি হলো এই 11-র সময়। এর বাইরে কোনো লিগেসি নেই, নাথিং। এই কথাটাই সেই কন্টেন্ট ক্রিয়েটর বলেছেন। আর বলার কারণে আমার কাছে মনে হলো যে আই শুড সে, আমার এটা বলা উচিত। এর কারণ হলো যে অতিরিক্ত ফ্ল্যাটারিং, যে কোনো ব্যাপার অতিরিক্ত ফ্ল্যাটারিং, সেটা ডিজিএফআই হোক, এনএসআই হোক, ডিবি হোক বা পুলিশ হোক, মানে শক্তিশালী অর্গানাইজেশনগুলোর ফ্ল্যাটারিং করা মানে এদেরকে শেষ করে দেওয়া, নিজেও শেষ হয়ে যাওয়া। দ্বিতীয়ত হলো যারা ভালো কাজ করেছেন, ফখরুদ্দিন সাহেব ঘুষ খেয়েছেন, মইনু আহমেদ ঘুষ খেয়েছেন, আমি বলতে পারবো না, কোনো অবস্থাতেই বলতে পারবো না। আমার মনই বলছে না যে তারা ঘুষ খাননি, তারা সৎ মানুষ ছিলেন। এখন আপনি এই সমাজে ধরেন যারা আছেন তাদেরকে আপনি সৎ মানুষ বলতে পারবেন? কাকে বলবেন আপনি এই সরকারের সৎ মানুষ? বুকে হাত দিয়ে বলেন তো, কাকে আপনার মনে হবে মইনুদ্দিন ফখরুদ্দিনের মতো সব জায়গাতে? আমি তো মানে মইনুদ্দিন সাহেবকে নক করলে পাওয়া যেত। সেনা প্রধান যে কোনো তলোয়ারের চেয়ে ক্ষুরধার হয়ে থাকে। সেই বরফ এখন ছড়াছড়ি হচ্ছে। কারণটা কি? কারণ হলো দেশের দুটো রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে বন্ধু ছিলেন, পারস্পরিক যে সম্পর্ক এবং পরস্পরের যে একে অপরের পরিপূরক, এভাবে তারা প্রায় 50 বছর পথ চলেছে একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে 1975 থেকে 2025 সন অবধি। হঠাৎ করে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, ধাক্কাধাক্কি শুরু হয়েছে, প্রতিহিংসা শুরু হয়েছে এবং সেই প্রতিহিংসার চরম যে পর্যায়, এটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 2026 সনের ফেব্রুয়ারি মাসের আজকের এই দিনটিতে। যদি আজকের দিনে জামাতের কর্মসূচির কথা আপনি চিন্তা করেন, আপনি দেখবেন যে জামাতের আমির ডক্টর শফিক, তিনি চট্টগ্রামে যে তাদের ঐতিহাসিক যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা নির্বাচনী সমাবেশ করছেন এবং সেই সমাবেশে তিনি যে ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করেছেন, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন। তার খুব রাগ হচ্ছে, তার ভীষণ রকম মেজাজ গরম হচ্ছে এবং তিনি যেটি বলছেন যে যদি জামাত ক্ষমতায় আসে এবং আপনারা যদি জামাতকে ভোট দেন, তাহলে জামাতের এই রাষ্ট্র ক্ষমতা, তাদের যে এক্সিকিউটিভ পাওয়ার, এটা প্রয়োগ করে তারা দুর্নীতিবাজ যারা লোকজন রয়েছেন, যারা জনগণের হক মেরে দিয়ে পেটের মধ্যে পুরেছে, সেই তাদের পেটের মধ্য থেকে সে টাকা বের করে তিনি আনবেন এবং সেই অর্থ, দুর্নীতির যে অর্থ, এটি রাষ্ট্রীয় কোষাগারে জমা করবেন এবং দুর্নীতিবাজদেরকে তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। স্পষ্টতই তার এই যে হুমকি, এই হুমকি বিএনপির উপর। কেন? বিএনপি সাম্প্রতিক সময় নানা রকম কথা বলে, ন্যারেটিভ তৈরি করে, সামনে পিছনে নানা রকম জটিলতা দিয়ে জামাতের রাজনীতি এবং ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের যে ব্যক্তিগত জীবন, এটিকে রীতিমতো হুমকির মধ্যে ফেলে দিয়েছেন। সাম্প্রতিক সময় যে তার এক্স হ্যান্ডেলে হ্যাক হয়ে যাওয়া এবং একটি যাকে বলা হয় নারীদেরকে একটি গালি দেওয়ার সংক্রান্ত বিষয় নিয়ে বিএনপির যারা লোকজন, তারা এতটা সারা বাংলাদেশ উত্তাল করে ফেলেছে এবং বিএনপির নারী নেত্রী, নারী কর্মী এবং নারীবাদী বিভিন্ন সংগঠনগুলোকে যেভাবে বিএনপি শফিকুর রহমানের বিরুদ্ধে নামিয়ে দিয়েছে, তাতে করে জনাব শফিকের যে ভাবমূর্তি, তার যে চেহারা সুরত, তার যে অস্তিত্ব, তার যে পদ পদবী, ঠিক তিনি যা, তার সঙ্গে আসলে এই রাজপথে তাকে নিয়ে যে ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে, এগুলো মানায় না। শুরুতে বললাম যে রাজনীতির যে বরফ, এটা গলছে না, এই বরফ আরও শক্তিশালী হচ্ছে এবং তীক্ষ্ণ হচ্ছে। তার প্রমাণ জামাতের আমির যখন গেছেন চট্টগ্রামে, সেখানে একটি মানে উলফ, যেটিকে বলা হয় নেকড়ে, বরফ, মেরু অঞ্চলের নেকড়ে, নেকড়ের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। সেই মেরু অঞ্চলের নেকড়ে, পিছনে বরফ আচ্ছাদিত মেরু অঞ্চল এবং তার মধ্যে সফেদ সাদা পোশাক এবং শ্বেত শুভ্র দাড়ি সম্বলিত জামাতের আমির যেভাবে দাঁড়িয়ে আছেন, এর মাধ্যমে তিনি কি ইঙ্গিত দিতে চাচ্ছেন বিএনপির জন্য, প্রতিপক্ষের জন্য, দেশবাসীর জন্য,
এটি নিয়ে আরেক দফা আলোচনা করব। এবার একটু বিএনপিকে নিয়ে কিছু বলা যাক এবং বিএনপির রাজনৈতিক ময়দান থেকে ঘুরে আসি। জামায়াতের আমির যখন চট্টগ্রামে, তখন ঠিক সেই সময়টাতে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি খুলনাতে গেছেন। খুলনার ওই অঞ্চলে রাজনৈতিক বিরোধ বহুকালের, বিএনপি রাজনৈতিক বিরোধ বহুকালের, এবং ওখানে মূলত শহরের রাজনীতি মানে পৌরসভার রাজনীতি বা সিটি কর্পোরেশনের রাজনীতি ওটি জনাব মুজিবুর রহমান, ওটি জনাব নজরুল ইসলাম মঞ্জু, আমরা মঞ্জু হিসেবে জানি, উনি নামটা হয়তো ভুল হতে পারে, আপনি মাফ করে দেবেন, ওনার ডাকনাম মঞ্জু, আমাদের বন্ধু মঞ্জু ভাই। 2009 সনে তার সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছিল। তিনি আমার একই সংসদীয় কমিটির সতীর্থ ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের। তো সেই সুবাদে ব্যক্তিগতভাবে তিনি এবং তার পরিবারের সঙ্গে অসাধারণ একটি সম্পর্ক ছিল এবং আমরা দীর্ঘ সময় চায়নাতে একত্রে ভ্রমণ করেছি। তো তিনি আপাদমস্তক পায়ের নখ থেকে মাথা পর্যন্ত একজন জাতীয়তাবাদী আদর্শের সৈনিক এবং তার এলাকাতে যথেষ্ট জনপ্রিয়। তো 2009 থেকে আজ অবধি তিনি বারবারই দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের রোষানলে ছিলেন। আরও স্পষ্ট করে ভাবে বলতে গেলে বলা হয় যে তিনি জনাব তারেক রহমান সাহেবের রোষানলে ছিলেন। এখন পুরো খুলনা বিভাগের রাজনীতি যিনি ধারণ করেন, যার জনপ্রিয়তা কিংবদন্তি, যে কোনোভাবে তিনি পাশ করে আসার ক্ষমতা রাখেন, সাংগঠনিক ক্ষমতা যার হাতে, তিনি তারেক রহমান সাহেবের রোষানলে ছিলেন এবং এখন পর্যন্ত আছেন। তিনি যদিও মনোনয়ন পেয়েছেন, কিন্তু তিনি তারেক রহমান সাহেবের প্রিয় পাত্র নন। দ্বিতীয়ত, তারেক রহমান সাহেবের যিনি প্রিয় পাত্র মিস্টার বকুল, ছাত্র বিষয়ক সম্পাদক, তো তিনি আবার মঞ্জু সাহেবের মতো অতটা জনপ্রিয় নন। তারেক রহমান সাহেবের ক্ষমতায় যদি দলের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশে 1 নম্বর ক্ষমতাধর ব্যক্তি থাকেন, তিনি জনাব বকুল। মিস্টার বকুল তিনি ঢাকা রাজনীতিতে তারেক রহমান সাহেবের প্রভাব দেখে তিনি উইদিন দ্য পার্টি অফিস, উইদিন দ্য লবিস্ট গ্রুপ, হি ইজ এ ভেরি পাওয়ারফুল ম্যান। কিন্তু তৃণমূলের রাজনীতিতে তিনি এখনো পর্যন্ত জনাব মঞ্জুর পর্যায়ে যেতে পারেননি। তো সেই অবস্থায় তারেক রহমান সাহেব খুলনায় গেছেন এবং সেই মঞ্জুকে ধারের কাছে আমি দেখলাম না। দেখলাম যেটা, যে তিনি তার যে প্রিয় ভাজন জনাব বকুল তার বাসায় গেছেন, সেখানে তিনি আহার সেরেছেন এবং সেই ছবি আমরা ইন্টারনেটে দেখতে পেলাম। কাজেই জাতীয়তাবাদী রাজনীতির যে বিরোধ, সেই বিরোধের পাদপীঠে বসে জনাব তারেক রহমান সাহেব তার পিতার মতো বিরোধ নিষ্পত্তি না করে বরং পুরনো বিরোধকে তিনি আরও উস্কে দিলেন। তো সে অবস্থায় খুলনার যে রাজনীতি, সেই রাজনীতিতে বিএনপি সম্ভবত ভালো করতে পারবে না, বরং এখানে অনেকগুলো জায়গা, খুলনা বিভাগের অনেকগুলো জায়গাতে জামাতের প্রাধান্য রয়েছে। এমনকি খুলনা যে জেলা, বিভাগ নয়, জেলার যে সংসদীয় আসন, বেশ কয়েকটি সংসদীয় আসনে তার যাকে বলা হয় জামাতের বেশ গুরুত্বপূর্ণ একটা অংশীদারিত্ব রয়েছে, শক্তিমত্তা রয়েছে। তো সেখানে তারেক রহমান সাহেব গেছেন। তো এটার রাজনৈতিক গুরুত্ব ভবিষ্যতে বোঝা যাবে, কিন্তু আমরা সেই খুলনা থেকে এসে যদি এখন সারা দেশে দেখি, সেটি হলো বিএনপি যারা নেতাকর্মী রয়েছে তারা জামাতকে ঠাট্টা মশকরা টিটকারি করার চেষ্টা করছেন এবং এগুলোই যাকে বলা হয় সাইবার বুলিং, সেই সাইবার বুলিংয়ের মাধ্যমে এগুলো হচ্ছে। জামাত জান্নাতে টিকিট বিক্রি করছে। জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আসলে বাংলাদেশ কেমন জান্নাত হবে এটি বলা মুশকিল। তবে যারা পুরুষ রয়েছেন তারা 4টি করে বিয়ে করার সুযোগ পাবেন। এগুলো নিয়ে আসলে বিএনপি যারা লোকজন রয়েছেন তারা ঠাট্টা মশকরা করছেন। অন্যদিকে যারা বিএনপি নারী, তারা বলার চেষ্টা করছেন যে পুরুষ যদি 4টা বিয়ে করেন পৃথিবীতে, তাহলে আমাদের দশা কী হবে? আমাদের জন্য কি জামাত কিছুই করবে না? এবং এগুলো যারা অনেক নারী কর্মী আছেন জামাতের, ফেসবুক, টুইটার, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে যারা বেশ জনপ্রিয় হয়ে গেছেন টিটকারি করার জন্য, এরকম অনেক নারী কর্মী তারা জামাতের বড় বড় নেতাকে উপলক্ষ করে নানা রকম ঠাট্টা মশকরা টিটকারি তারা চালিয়ে। এতদিনেও তারা প্রকাশ করতে পারেননি। উপদেষ্টাদের একজন মাত্র তার হিসাব বিবরণী প্রকাশ করেছেন, যদিও সেটি নিয়েও বিতর্ক রয়েছে, আসছে সে বিষয়ে। তো আমরা দেখেছি যে এই গত 1.5 বছরে আওয়ামী লীগের সবাই শয়তান প্রকৃতির, সবাই দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বাটপার, আর ইনারা সব ফ্রেস্তা তুলল।
অথচ একাধিক উপদেষ্টার বিরুদ্ধে বা একাধিক উপদেষ্টার অধীনে কাজ করা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, আশ্বাস দেওয়া হয়েছে সেগুলোর তদন্ত করার, কিন্তু যেহেতু কোনো ধরনের কোনো বিবরণী আমাদের সামনে প্রকাশ পায়নি অথবা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত তেমনভাবে সংগঠিত হয়নি, তাই তাদেরকে নিয়ে যথেষ্ট সন্দেহ করার অবকাশ রয়েছে। আওয়ামী লীগের সবাই তো চোর, ডাকাত, বাটপার সব মেনে নিলাম, কিন্তু এই উপদেষ্টারা পদত্যাগের পর যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে ওঠার সম্ভাবনা রয়েছে, মানুষ আশঙ্কা করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশনটি কীভাবে নেওয়া হবে। শেখ হাসিনার সরকারের টানা 15.5 বছরের শাসন আমলে যে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে তার পরিমাণ কত এবং এর ফলে বাংলাদেশের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জনগণের সামনে তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল, একটি শ্বেতপত্র প্রকাশও করা হয়েছে দুর্নীতির। সেই কমিটির প্রধান কে ছিলেন? সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র ফেলো, সম্মানিত ফেলো, আমাদের অন্যতম অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি এ বিষয়ে বিবিসি বাংলাকে বলছেন, উপদেষ্টাদের বিষয়ে, এরকম একটি অরাজনৈতিক সরকার যেখানে বিশিষ্ট জনেরা সরকারের ভেতরে রয়েছেন, তারা যখন জনগণের কাছের প্রতিশ্রুতি দেওয়ার পরও নিজেদের সম্পদের তথ্য প্রকাশ না করে আগামী দিনের রাজনৈতিক সরকারের জন্য একটা খারাপ উদাহরণ সৃষ্টি করলেন। আগামীর মন্ত্রী আমলাদের সম্পদের তথ্য প্রকাশ না করার একটি উছিলা তৈরির সুযোগ তৈরি করে দিয়ে গেলেন, যা আরও হতাশাজনক। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানও বলছেন যে এটি আশাহত হওয়ার মতন একটি চরম একটি বিষয়। শুধু আশাহত, আশাবাদিতার কথা বলে তো লাভ নেই। আওয়ামী লীগ সরকারের সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে শত শত ফ্ল্যাট রয়েছে যুক্তরাজ্যে, তার শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার সম্পদ বিদেশে রয়েছে, সেটি প্রকাশ করেছিল। টিআইবি এখন করুক, এই উপদেষ্টাদের বিরুদ্ধে তারা ক্ষমতা থাকতে তাদের কারোর দুর্নীতির শ্বেতপত্র আমাদের সামনে প্রকাশ করুক, আমরা চাই সেটি, শুধু নিন্দা জানালে তো হবে না। এবং উপদেষ্টাদের হিসাব বিবরণী প্রকাশের ক্ষেত্রে একটি নীতিমালাও প্রণয়ন করেছিল ডক্টর ইউনূস সরকার। সেখানে কি বলা ছিল? এটি 2024 সালের 1 অক্টোবর প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী বিষয়ে। সেই নীতিমালার প্রথম ধারায় বলা হয়েছে, বর্তমান সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের, অর্থাৎ যারা বিশেষ সহকারী দায়িত্বে আছেন, তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরের 15 কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সম্পদ বিবরণী জমা দিবেন। তথ্যগুলো হাতে পাওয়ার পর প্রধান উপদেষ্টা নিজ বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে সেসব তথ্য প্রকাশ করবেন। উপযুক্ত সময়টি এখনও আসেনি, আর উপযুক্ত পদ্ধতিও সম্ভবত তারা এখনও আবিষ্কার করতে পারেননি, বিধায় আমরা উপদেষ্টাদের সম্পদ সম্পর্কে কিছুই জানতে পারছি না। আপনাদের নিশ্চয় মনে আছে যে গত বছরের আগস্টে বিএনপি চেয়ারপারসনের সাবেক, খালেদা জিয়ার সাবেক সচিব ABM আব্দুস সাত্তার, যিনি নিজেও এখন একজন ডাকসাইটের আমলা ছিলেন, ভালো আমলা, তিনি প্রকাশ্যে বললেন একটি অনুষ্ঠানে, ঢাকায় প্রশাসন ক্যাডারদের কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে বললেন, আমাদের, তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছেন, আমাদের না হয় চরিত্র খারাপ হয়ে গেছে, কিন্তু যারা আন্দোলন করে আজকে চেয়ারে বসে আছেন, অন্তত 8 জন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো, আমার সচিব আছেন 2 জন, যে তারা উপদেষ্টাদের কথা বলছেন, যে যাদের মধ্যে 2 জন সচিবও আছেন, সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। তারপরে আমরা দেখলাম কি হলো, সরকারের মধ্যে একটা নড়াচড়া আমরা উপলব্ধি করলাম। তারা হাই কি হলো রব তোলার চেষ্টা করলো, এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হলো যে বিবৃতি দিয়ে, এই যে দাবিটি করা হয়েছে
উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সেটি একেবারে ভিত্তিহীন এবং অভিযোগকারীর কাছে কোনো প্রমাণ থাকলে তা যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। তারপরে রহস্যজনকভাবে আমরা দেখলাম যে এটি নিয়ে আর তেমন কিছু এগোয়নি, কিন্তু সরকারের নিজ উদ্যোগেই তো উচিত ছিল যে উপদেষ্টাদের সবার বিষয়ে তদন্ত করা, অন্তত তাদের হিসাব বিবরণীটা মানুষের সামনে তুলে ধরা, প্রকাশ করা, সেটিও করা হয়নি। এটিও অনেক বেশি রহস্যের। কয়েকটি উদাহরণ যা এর মধ্যে আপনারা জানেন, দুর্নীতি বিষয়ে উপদেষ্টা এবং উপদেষ্টাদের কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের অধীনে কাজ করা যে ব্যক্তিরা রয়েছেন, আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় যে 10 কোটি টাকা চাঁদাবাজির ঘটনা সারা দেশে তোলপাড় সৃষ্টি করা হয়েছিল, সেই ঘটনায় সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা সাবেক ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামটি জড়িয়ে গেল। তিনি অস্বীকার করলেন, তার বিরুদ্ধে কোনো তদন্ত হলো না অভিযোগ বিষয়ে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন, তার বিরুদ্ধে 400 কোটি টাকা অবৈধভাবে অর্জনের যে অভিযোগ উঠল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধেও শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল, সেগুলোর বিরুদ্ধে দুদক অন্যরকম সমালোচনার পরিপ্রেক্ষিতে তদন্তে নামলো। এই নামা পর্যন্ত তারা আর উঠে দাঁড়াতে পারেনি। প্রধান উপদেষ্টার নিজের দুর্নীতি নিয়ে এর আগে আমি কথা বলেছি, অবশ্যই সেগুলো দুর্নীতি, এবং আমি কথা আগেও উচ্চারণ করেছি, পৃথিবীর ইতিহাসে আর কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান নেই যে ক্ষমতা কুক্ষিগত করেই কয়েক মাসের মধ্যে হাজার হাজার কোটি টাকা নিজের ব্যক্তির স্বার্থে বা তার প্রতিষ্ঠানের স্বার্থে হাজার হাজার কোটি টাকার সুযোগ সুবিধা নেওয়ার একটি অপচেষ্টা করে এবং সেটি সার্থক হয়। যেমন বলছি, তার গ্রামীণ ব্যাংকের 2000 আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পরিস্থিতি দেশ দুটিকে ভাবাচ্ছে। দর্শক, এসব খবরের চেয়ে বড় একটি প্রশ্ন হলো, আওয়ামী লীগ নিজে ফেরার জন্য কি করছে? দলটির একাধিক সূত্রে জানা গেছে সেখানেও আসতে পারে বড় ধরনের চমক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি ও কিছু মিত্রের চাপে গত বছরের মে মাসে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করা হয়। ফলে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিতে পারছে না সবচেয়ে বেশি সময় বাংলাদেশ শাসন করা দলটি। কিন্তু আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও বিদেশি প্রভাবশালী গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে বলছে, জনসমর্থন থাকার কারণে অগণতান্ত্রিক উপায়ে আওয়ামী লীগকে সরকার বাইরে রাখায় নির্বাচনটির গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছে। তার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। গত 30 ডিসেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে 26টি দেশ ও 60টি সংস্থার কাছে পর্যবেক্ষক পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। চিঠিতে সংশ্লিষ্টদের 15 জানুয়ারির মধ্যে এই বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছিল। 30 জানুয়ারি নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে 16টি দেশ পর্যবেক্ষক পাঠাতে রাজি হয়েছে। তবে এর মধ্যে পশ্চিমা কোনো বড় দেশ নেই, এমনকি নেই পাশের দেশ ভারতও। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান যুক্তি দেখিয়েছেন, গণতান্ত্রিক মানদণ্ডে বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন পুরোপুরি গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আল জাজিরাকে বলেছেন, এটি এমন নির্বাচন হবে যার পাশে একটি দাগ বা প্রশ্নচিহ্ন থেকে যাবে। একই মত দিয়েছেন ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজির সিনিয়র কনসালটেন্ট টমাস কিন। আইসিজি বলছে, বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নির্বাচনে অনুপস্থিত থাকার কারণে কার্যত দলটির লাখো সমর্থক ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এমন মত গত কয়েক মাসে বহু সংস্থা ও বিশ্লেষক বলেছেন। সম্প্রতি যেটি আন্তর্জাতিক গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলোর আলোচনায় উঠে আসছে সেটি হলো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা। 3রা ফেব্রুয়ারি ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটির শিরোনাম হলো, বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছে ভারতে থাকা আওয়ামী লীগের নেতারা। রিপোর্টটির শুরুতে বলা হয়েছে, ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ কিংবা অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশে
অনেক মামলা আছে, কিন্তু কলকাতায় আওয়ামী লীগ নেতারা ব্যস্ত তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনায়। প্রতিবেদনটির মূল কথা হলো, কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস দলটির সভানেত্রী শেখ হাসিনা এখনো নায়কের বেশি দেশে ফিরতে পারবেন। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা হারানোর পর সহিংসতা এবং একের পর এক মামলার মুখে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী দেশ ছাড়েন। তাদের মধ্যে 600-র বেশি আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতায় আশ্রয় নেন বলে তথ্য দিয়েছে গার্ডিয়ান। দর্শক, মামলার আসামি হওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা এক অনন্য রেকর্ডের অধিকারী হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনায় সারা দেশে মোট 663টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা 453টি। বিশ্বের কোনো জীবিত সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে এতগুলো মামলা আর কোনো দেশে হয়নি। 2রা ফেব্রুয়ারি প্রকাশিত টিআইবির ওই রিপোর্টে বলা হয়েছে, জুলাই আন্দোলনে হত্যাকারী, হত্যার নির্দেশদাতা ও ইন্ধনদাতার বিরুদ্ধে 2025 সালের 19 নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট 1085টি মামলা হয়। এ পর্যন্ত 106টি মামলার অভিযোগপত্র জমা পড়েছে। এর মধ্যে হত্যা মামলা 31টি। এসব মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য সহ 128 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তবে গার্ডিয়ান লিখছে, রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে এমন চিন্তা মাথায়ও আনছেন না শেখ হাসিনা। ওই রায়কে ভুয়া আখ্যা দিয়ে তিনি ভারতে বসেই ফেরার পরিকল্পনা করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবশ্য অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরির জন্য উস্কানি দিয়ে যাচ্ছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 বছরে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছে দলীয় কৌশল নিয়ে আলোচনা করার জন্য। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন তাদের মধ্যে। গার্ডিয়ানকে সাদ্দাম বলেছেন, শেখ হাসিনা কখনো কখনো দিনে 15 থেকে 16 ঘন্টা ফোন কল আর বৈঠক করে কাটান। তারা বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। গার্ডিয়ানের কাছে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেছেন, তাদের নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না, যদিও দেশে ফিরলে কারাগারে যেতে হতে পারে, কিন্তু তার মনে হয় না খুব বেশি দিন এরকম থাকবে। 30 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল, নির্বাচনের নিষেধাজ্ঞা, হাসিনা নির্বাসন, আওয়ামী লীগ কি টিকে থাকতে পারবে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বেশ ভালো রকমের জনসমর্থন রয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ আল জাজিরাকে বলেছেন, আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ দলটির আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর চেয়েও অনেক গভীরে বিস্তৃত। ফলে রাজনীতি থেকে দলটির পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তিনি বলেন, আওয়ামী লীগ মানে শুধু দলটির নেতৃত্ব নয়, দলটি সাংস্কৃতিক, সামাজিক এবং অন্যান্য শক্তির সঙ্গেও যুক্ত। দক্ষিণ এশিয়ার রাজনীতি বিশ্লেষক কুগলম্যান আল জাজিরাকে বলেছেন, দক্ষিণ এশিয়ার বংশানুক্রমিক নেতৃত্বে পরিচালিত রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য এমন যে তারা খুব কমই বিলুপ্ত হয়। কুগলম্যান আল জাজিরাকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হতে পারে। আওয়ামী লীগের বর্তমান সংকটকে দলটির চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপির দুঃসময়ের সঙ্গে তুলনা করেছেন কুগলম্যান। শেখ হাসিনার শাসনামলে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি কার্যকর কোনো রাজনৈতিক বা নির্বাচনী প্রতিরোধ গড়ে তুলতে হিমশিম খাচ্ছিল। বর্তমানে ক্ষমতায় সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দলটি ফিরে এসেছে। সবচেয়ে বিস্ময়কর হলো, আওয়ামী লীগের ফেরার আলোচনাটি গুরুত্ব দিয়ে আলোচনায় তুলে এনেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত ব্রাসেলস ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। 2রা ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সংস্থাটি একটি প্রতিবেদন প্রকাশ করে। অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা, ঘনিয়ে আসছে নির্বাচন শিরোনামে প্রকাশিত এই নিবন্ধে 5টি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিশ্লেষণধর্মী এই নিবন্ধটি লিখেছেন ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট টমাস কিন। দর্শক, শুরু থেকে এই আইসিজি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে আসছে। রাখাইন করিডোর দেওয়ার ইস্যুটি এই আইসিজি প্রথম আলোচনায় এনেছিল। আবার শেখ হাসিনা বক্তব্য দেয়াকে ঘিরে ভারত বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে আইসিজি ভারতকে উত্তেজনামূলক বক্তব্য দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছিল।
এমনকি গত নভেম্বরে শেখ হাসিনার মামলার রায় হওয়ার পর আইসিসি তাদের এক প্রতিবেদনে বলেছিল ওই রায়ের পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। অথচ তার মাত্র 2.5 মাসের মধ্যে আইসিসি বলছে নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর চ্যালেঞ্জ হলো রাজনৈতিক সমঝোতা। নিবন্ধে লেখা হয়েছে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা এবং তার শক্ত ভোট ভিত্তির কারণে দলটিকে অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা সম্ভব নয়। ইতিহাস ও জনভিত্তির কারণে আওয়ামী লীগ চিরদিন রাজনীতির বাইরে থাকতে পারে না। এক্ষেত্রে ভারত সহ প্রভাবশালী দেশগুলো সংলাপের মাধ্যমে সমাধানের ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন টমাস কিন। শুধু আন্তর্জাতিক পর্যায়ে কিংবা বিদেশি গণমাধ্যমেই নয়, স্থানীয়ভাবেও বাংলাদেশে আওয়ামী লীগের ফেরা নিয়ে নানামুখী আলোচনা চলছে। 3রা ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির একজন প্রার্থী মন্তব্য করেছেন, তার দল ক্ষমতায় এলে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মধ্যবর্তী নির্বাচন আয়োজনের প্রস্তাব দেবেন তিনি। কক্সবাজার 4 আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী কক্সবাজারের নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেছেন। যদিও স্থানীয় অনেকেই মনে করেন বিএনপি ও জামাতের প্রার্থীরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিশ্চিত করার জন্য এসব কৌশল। একটি বিরল ঘটনাও দেখা গেছে ভুল স্বীকার। সাবেক এমপি তানভীর শাকিল জয় স্বীকার করেছেন যে অতীতে তারা ফেরেশতা ছিলেন না। 2018 সালের নির্বাচন যে পুরোপুরি স্বচ্ছ ছিল না তা তিনি অকপটে স্বীকার করেছেন। পাশাপাশি দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগগুলোকেও তিনি উড়িয়ে না দিয়ে বরং অনিয়ম হিসেবে মেনে নিয়েছেন। এটি একটি বড় রাজনৈতিক চাল। আওয়ামী লীগ এখন চেষ্টা করছে নিজেদের ভুলগুলো স্বীকার করে জনগণের কাছে একটি রিফর্ম বা সংস্কারকৃত দল হিসেবে উপস্থাপন করতে। তারা এখন মানবাধিকার, বাক স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে, যেগুলো একসময় তাদের শাসনের বিরুদ্ধে তোলা অভিযোগ ছিল। দ্য গার্ডিয়ান বলছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারও এখন কঠিন সমালোচনার মুখে। মব ভায়োলেন্স, সাংবাদিকদের ওপর হামলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে। দলটির নেতারা মনে করছেন পরিস্থিতি যত খারাপ হবে মানুষ তত বেশি তাদের আমলের স্থিতিশীলতার কথা মনে করবে। তাদের পুরো কামব্যাক প্ল্যান দাঁড়িয়ে আছে বর্তমান সরকারের সম্ভাব্য ব্যর্থতার ওপর। তারা বিশ্বাস করেন অন্ধকার দিন খুব দ্রুতই কেটে যাবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বর্তমানে দলটির সাংগঠনিক ভিত পুনর্গঠনে পর্দার আড়ালে থেকে বড় ভূমিকা পালন করছেন। কলকাতা ও দিল্লির নেতাদের মধ্যে সমন্বয় এবং তৃণমূলের সাথে যোগাযোগ রক্ষায় তিনি অন্যতম প্রধান স্তম্ভ। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী তার মতো সিনিয়র নেতাদের লক্ষ্য এখন স্পষ্ট, দলের ভেতরে কোনো ভাঙ্গন ধরতে না দেওয়া। বাহাউদ্দিন নাসিম এবং অন্যান্য সিনিয়র নেতারা তাদের বক্তব্য যে বিষয়গুলো হাইলাইট করেছেন তা হলো, তারা মনে করেন যে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধ বা দুর্নীতির মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক মানদণ্ডহীন। বাহাউদ্দিন নাসিম নিয়মিতভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দিচ্ছেন ধৈর্য ধরার এবং সাধারণ মানুষের